বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কাঠের গুঁড়ো নিয়ে। তো কাঠের গুঁড়ো নিয়ে অনেক সমস্যা রয়েছে, অনেকেই রয়েছে যে কাঠের গুঁড়ো হাতের কাছে থাকার ফলেও কিন্তু গাছ করতে পারছে না। অনেকে গাছ করতে গিয়ে দেখা যাচ্ছে গাছগুলি ফাঙ্গালের আক্রমণ হয়ে মারা যাচ্ছে। অনেকে গাছ করতে গিয়ে দেখা যাচ্ছে কাঠের গুঁড়োর মধ্যে উইপোকার আক্রমণ ঘটছে, বিভিন্ন ধরনের পোকার উপদ্রব হচ্ছে টবের মাটিতে, এবং তার সঙ্গে সঙ্গে কোকোপিটের বিকল্প হিসাবে যখন বলা হচ্ছে কাঠের গুঁড়োকে ব্যবহার করতে, তখন কিন্তু প্রত্যেকেই থমকে দাঁড়াচ্ছে সেটা করা যাবে কি না। তো আজকে আমরা কাঠের গুঁড়োর ব্যবহারের কিছু সতর্কতা এবং কিভাবে আপনারা এর ব্যবহার করবেন সে সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং তার কী উপকারিতা রয়েছে সে সমস্ত বিষয়ে আপনাদেরকে ডিটেলস জানাবো। তার সঙ্গে সঙ্গে এই কাঠের গুঁড়ো আপনারা কিভাবে ব্যবহার করলে আপনার টবের মাটিতে একটি গাছও হবে না সে সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করব। সবার প্রথমে আমি বলে রাখি, এই কাঠের গুঁড়ো কিন্তু গাছের কোনো রকম কোনো খাবার নয়। এই কাঠের গুঁড়ো একটা হচ্ছে মিডিয়া, যেমন ঘেঁস একটা মিডিয়া, ঘেঁষে গাছের কোনো রকম কোনো খাদ্য উপাদান থাকে না। মাটি একটা মিডিয়া, মাটিতে তেমন কোনো রকম খাদ্য উপাদান থাকে না। এই সমস্ত খাদ্য উপাদানগুলি প্রত্যেকটি এই সমস্ত মিডিয়ার সঙ্গে যোগ করতে হয়। যেমন ঘেঁস, তার মধ্যে খাদ্য উপাদান বাইরে থেকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সোর্স আমরা আলাদাভাবে রাসায়নিক খাবারের মাধ্যমে সেটার মধ্যে যোগ করি। ঠিক একই রকম মাটিতে যখন আমরা গাছ করি, মাটির মধ্যে আমরা বিভিন্ন ধরনের জৈব উপাদান যোগ করে তাকে একটা খাদ্য উপযোগী মাটি তৈরি করি গাছের। ঠিক একই রকমভাবে এই কাঠের গুঁড়োর মধ্যেও নাইট্রোজেন, ফসফরাস বা কোনো কিছু নেই, এই পুরো কাঠটি কিন্তু একটা কার্বনের তৈরি। তার জন্য এর মধ্যে আমরা সম্পূর্ণরূপে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান যেগুলো রয়েছে সেগুলি যোগ করে তারপরে গাছের উপযোগী করে তুলতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। এখন এই কাঠের গুঁড়ো ব্যবহার করতে গেলে বেশ কিছু উপকারী দিক রয়েছে এবং বেশ কিছু অপকারী দিক রয়েছে, সে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, কাঠের গুঁড়োর প্রথম উপকারী দিকগুলি যেটা রয়েছে সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো একটা এলাকাতে থাকেন, সেখানে মাটি পাওয়াটা ভীষণই মুশকিল হচ্ছে। সেই সমস্ত জায়গায় যদি আপনি কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে এই কাঠের গুঁড়োর সঙ্গে 60% কাঠের গুঁড়ো এবং তার সঙ্গে আপনারা 40% মাটি নিন, এবং এই মাটিটা সম্পূর্ণরূপে ভার্মি কম্পোস্ট নিন বা গোবর সার নিন, এবং তার সঙ্গে আপনারা প্রয়োজন মতো হাড় গুঁড়ো, শিংকুচি, এবং এই মাটির সঙ্গে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের ফাঙ্গাল, অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করবেন, তার সঙ্গে ফরাডন ব্যবহার করবেন, এবং বিভিন্ন যত রকম পেস্টিসাইড যেগুলি মাটিতে ব্যবহার করা হয় এবং অ্যান্টিফাঙ্গাল যেগুলি মাটিতে ব্যবহার করা হয় সেগুলি আপনারা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে যে মাটির মিশ্রণটি তৈরি হবে, সেই মাটির মিশ্রণটিতে প্রথম অবস্থাতেই গাছ লাগানো যাবে না। এই মাটির মিশ্রণটিকে যদি আপনারা পারেন, যদি কোথাও একটা জায়গায় 1 মাস স্টে করে রেখে দিন, তাহলে দেখবেন এই মাটিটি সম্পূর্ণরূপে এই গুঁড়ো বা কাঠের গুঁড়ো এবং মাটি দুটোর মিশ্রণের ফলে একটা নতুন মিশ্রণ তৈরি হবে, যেখানে এই কাঠের গুঁড়োর সমস্ত রকম পচে যাওয়ার বিষয়টি, যেটা পচে গেলে বিভিন্ন ধরনের ফাঙ্গাল আক্রমণ করে, সেটা আর হবে না। এবং তার ফলে তার মধ্যে যে কোনো গাছ করতে পারবেন, শীতের গাছ হোক আর গরমের গাছ হোক বা সবজি গাছ হোক, যে কোনো কিছুই করতে পারবেন। আগে তাকে উপযোগী করে তুলতে হবে। আরেকটি বিষয় রয়েছে, যখনই আপনারা কাঠের গুঁড়ো আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবেন, সবার প্রথমে আপনারা সেটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তারপরে এই সমস্ত মাটির মিশ্রণ দিয়ে তৈরি করেন। হয়ে গেলে এবার এটা হচ্ছে আপনার একটা মাটি তৈরি হলো, যেখানে আপনারা গাছ করতে পারবেন। দ্বিতীয়ত কাঠের গুঁড়ো এই যে ব্যবহার রয়েছে, এটা ব্যবহারের মধ্যে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যেখানে যে সমস্ত এলাকায় প্রচুর শক্ত এঁটেল মাটি রয়েছে, সে সমস্ত এলাকায় যদি আপনারা কাঠের গুঁড়ো মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করেন, আমি বলছি না কাঠের গুঁড়োটা মিডিয়া, এবার আপনারা মাটির মিশ্রণ তৈরি করছেন এবং মাটিটি প্রচণ্ড শক্ত এবং টবের মাটিতে প্রচণ্ডভাবে জমাট বেঁধে যায়, সেই সমস্ত জায়গায় যদি আপনারা এই কাঠের গুঁড়ো যদি সেই মাটির মিশ্রণের সঙ্গে 1 মুঠো বা 2 মুঠো যদি ব্যবহার করেন, তাহলে কি হয়, এই সমস্ত মাটির মিশ্রণগুলি যে জমাট বাঁধার বিষয়টা সেটা বাঁধে না, যার ফলে কি প্রত্যেকটা মাটি বিভিন্ন জায়গায় কাঠের গুঁড়োগুলি পচে যায়। 3 মাস বা 4 মাস পর যখন এই কাঠের গুঁড়োগুলি তার ভেতরে পচে যায়, তার ফলে কী হয়, গাছে একটা হালকা খাবার তৈরি হয়, আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র তৈরি হয় সেই সমস্ত জায়গাগুলি, যার ফলে কিন্তু ওই মাটিটির মধ্যে দিয়ে খুব সহজে বায়ু চলাচল করতে পারে, যা রুটের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এটা একটা বিষয় রয়েছে। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই কাঠের গুঁড়ো প্রচুর পরিমাণে জল ধরে। যদি আপনারা মার্চ এপ্রিল মাসে যখন দেখবেন বাগানে মাটি বা তৈরি করা হচ্ছে, বা সে সময় যে সমস্ত গরমের গাছগুলি লাগানো হচ্ছে, সে সময় যদি আমরা মাটিতে এই কাঠের গুঁড়োটা ব্যবহার করি, তাহলে এই কাঠের গুঁড়োতে যদি আমরা জল দিই, সে সময় তো প্রচুর পরিমাণে জল লাগে ছাদ বাগানে, তাহলে এরা কিন্তু জলটাকে ধরে রাখে, যার ফলে কি হয়, টবের মাটিতে একটা ময়েশ্চার ব্যাপারটি থেকে যায়। জলটা প্রচুর পরিমাণে ধরে রাখার জন্য কি হয়, গাছে কোনো রকম জলের ঘাটতি হয় না, যার ফলে গাছের রুট সিস্টেম ভালো থাকে, গাছ তার পর্যাপ্ত জল পায়। এই বিষয়গুলি কিন্তু কাঠের গুঁড়োতে রয়েছে।
আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে মালচিং। যদি আমরা আমাদের টবের মাটিতে মার্চ এপ্রিল মাসে প্রচণ্ড কড়া রোদ হয়, আমরা জল অন্তত দিনে 2-3 বার করে দিতে হচ্ছে। যদি ছোটো টব হয় তাহলে দেখা যাচ্ছে যে সেখানটায় জল একেবারেই থাকছে না, ঘন্টায় ঘন্টায় জল দিতে হচ্ছে। সেই সমস্ত টবে যদি আমরা উপরের দিক দিয়ে 2 ইঞ্চির মতো একটা লেয়ার যদি আমরা এই কাঠের গুঁড়ো দিয়ে দিতে পারি, তাহলে কি হয়, এই কাঠের গুঁড়ো নিচের যে মাটিটি রয়েছে তার থেকে কিন্তু যে ময়েশ্চারটি উপরে উঠে আসবে বা বাষ্পীভূত হয়ে যে জলটি বেরিয়ে আসবে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়, যার ফলে নিচের মাটিটি অনেকটা টাইম বেশি ভেজা থাকে, যার ফলে কিন্তু গাছটা অনেক টাইম জল পেয়ে থাকে। এবং এটা কিন্তু শুধুমাত্র আমি বলবো মার্চ এপ্রিল মাসে কড়া রোদেই মালচিংটা করা যায়। আর অন্যান্য সারা বছর যে কোনো গাছে এই ধরনের মালচিং না করাই ভালো, কারণ শীতের গাছে প্রচুর পরিমাণে জল এমনি ধরে এবং এইখানে তেমন খুব একটা প্রয়োজন পড়বে না, বা বর্ষাকালেও প্রয়োজন পড়বে না। এবার এটা একটা উপকারী দিক রয়েছে, এটা কিন্তু ধরে বড় বড় বাগান যেখানে রয়েছে, প্রচুর পরিমাণে বাগান বা হেঁটে যাওয়ার রাস্তা বা সে সমস্ত জায়গায় কিন্তু এই কাঠের গুঁড়ো বিছিয়ে দেওয়া থাকে এবং তার উপরে দিয়ে হেঁটে যাওয়ার জন্য তার মধ্যে অনেকগুলি গুণ রয়েছে। সেই সমস্ত জায়গাটা যে থাকে সেগুলি জায়গায় কিন্তু ঘাস হয় না, এবং এই ঘাসের উপর দিয়ে একটা লেয়ার দিয়ে দিলে ঘাসটা দীর্ঘদিন চাপা পড়ে যায়, সে সমস্ত জায়গায় ঘাস হয় না। ঠিক একই রকমভাবে আমরা টবে যখন এই সমস্ত কাঠের গুঁড়ো দিয়ে মালচিং করি, তখন কিন্তু ওই টবের গুঁড়োর যে একটা লেয়ার পড়ে যায়, তার ফলে কি নিচের থেকে যে সমস্ত ঘাস বা অন্যান্য কিছু টবের মাটিতে হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত নোংরাগুলি হয় না, আগাছা জন্মায় না টবে। এটা একটা কিন্তু বড় প্লাস পয়েন্ট, এটা কিন্তু ভাবতে হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই কাঠের গুঁড়ো যে কোনো জায়গায় ব্যবহার করার আগে আপনাকে সেটা রোদে শুকিয়ে তার মধ্যে কিছুটা অ্যান্টিফাঙ্গাল মিশিয়ে তারপরে সেটাকে সম্পূর্ণ শোধন করে নিয়ে তারপরে কিন্তু আপনার মালচিংয়ের কাজে ব্যবহার করতে পারেন। পিটুনিয়া যখন রয়েছে, সেই পিটুনিয়ার গাছের নিচের দিকে যে সমস্ত ডালগুলি মাটিতে ঠেকে রয়েছে, সেই সমস্ত ডালে সবচেয়ে বেশি পরিমাণ ফাঙ্গালের আক্রমণ ঘটে। আপনারা যদি পিটুনিয়া গাছের নিচের দিকে একটা স্তর যদি আপনারা এই ধরনের কাঠের গুঁড়ো দিয়ে মালচিং করে দিতে পারেন, তাহলে এই সমস্ত আক্রমণ থেকে বাঁচতে পারবেন। তবে অবশ্যই আমি বলছি কাঠের গুঁড়ো আনার সঙ্গে সঙ্গে না, সেটাকে শুকিয়ে নিয়ে তার সঙ্গে অ্যান্টিফাঙ্গাল যোগ করে তারপরে এই মালচিংটা করবেন। এবং তাতে কি হয়, এই যে মাটির সঙ্গে একটা দীর্ঘদিন সময় একটা থাকার ফলে যে সেখানে যে একটা ফাঙ্গাল আক্রমণ ঘটে, সেটা কিন্তু হয় না। এই যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু আপনারা অবশ্যই এই ব্যাপারটা এখান থেকে পেয়ে যাবেন। তো এতগুলি উপকার কিন্তু আপনারা এই কাঠের গুঁড়ো মাটিতে ব্যবহার করার ফলে পাবেন। বন্ধুরা, প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনারা যখন কাঠের গুঁড়োটি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবেন, তখন সেটা অবশ্যই 1 বছরের পুরনো কাঠের গুঁড়ো নেওয়ার চেষ্টা করবেন। যার যেগুলি অত্যন্ত পচন ধরে গেছে সেই সমস্ত কাঠের গুঁড়ো নেওয়ার চেষ্টা করবেন। তার মধ্যে অনেকগুলি কারণ রয়েছে। তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের কাঠ এই সমস্ত মিলে চেরাই করা হয় এবং তারপরে সেখান থেকে যে সমস্ত কাঠের গুঁড়োগুলি পাওয়া যায় সেগুলি বিভিন্ন গাছের হয়ে থাকে। আর বিভিন্ন গাছের হওয়ার পরে এর মধ্যে প্রচুর পরিমাণে কার্বনের অনুপাতে ভাগ থাকে, আর তার ফলে এই সমস্ত গাছগুলির বিভিন্ন ডাস্টের বিভিন্ন সময় পচন ধরে। নিম গাছের হয়তো পচনটা অনেক লেটে হয়, শাল গাছের পচনটা হয়তো অনেক লেটে হয়, কিন্তু দেখা যায় বিভিন্ন নর্মাল যে সমস্ত আমাদের এখানকার নরম গাছগুলি রয়েছে, কদম বা অন্যান্য যে সমস্ত ইউক্যালিপটাস এই সমস্ত গাছগুলি রয়েছে, তাদের গুঁড়োগুলির পচনটা খুব তাড়াতাড়ি হয়। যার ফলে কি হয়, টবের মাটিতে এই পচন প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলার ফলে কিন্তু এই টবের মাটিকে কিন্তু ভারসাম্যটাকে একসময় নষ্ট করে ফেলে, যার ফলে কিন্তু গাছের শিকড়ের রুট ড্যামেজ হতে পারে এবং যার ফলে গাছ নষ্ট পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে তার অপকারী দিক রয়েছে। তাই অবশ্যই ব্যবহারের ক্ষেত্রে কিন্তু পরিমিত ব্যবহার করতে হবে, অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু গাছের ক্ষতি হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনি সরাসরি কখনোই কাঠের গুঁড়োতে গাছ লাগাবেন না। আপনি যদি সরাসরি কাঠের গুঁড়োতে গাছ লাগান তাহলে আপনার গাছটা অনিবার্য নষ্ট হবে, কারণ এই কাঠের গুঁড়োতে গাছের কোনো রকম কোনো খাবার নেই। তাই যেই গাছটি আপনারা লাগাবেন সেই গাছটি এর ভেতর থেকে কোনো রকম কোনো খাবার সংগ্রহ করতে পারবে না, যার ফলে কিন্তু কাঠের গুঁড়োর যে গাছটি হবে সেটা সম্পূর্ণরূপে একদম ইমিউনিটি পাওয়ার থাকবে না সেই গাছে, যার ফলে কিন্তু গাছের যে কোনো সময় ফাঙ্গাল আক্রমণ ঘটতে পারে, গাছ যে কোনো সময় একদম সম্পূর্ণ পুষ্টির অভাবে কিন্তু মারা যেতে পারে। তাই অবশ্যই গাছ যখন আপনারা করবেন এই কাঠের গুঁড়োর সঙ্গে বিভিন্ন ধরনের গাছের খাবার যোগ করে তবে আপনারা কিন্তু গাছে ব্যবহার করবেন। বন্ধুরা, 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিড প্রেমী উদ্ভিদ। কিছু গাছ রয়েছে যারা অ্যাসিডিক মাটি ভীষণভাবে পছন্দ করে, যেমন বেরি ভ্যারাইটির কিছু গাছ রয়েছে, রেডোডেনড্রন রয়েছে, ঠিক আছে, অ্যাজিলিয়া রয়েছে, যারা অ্যাসিডিক মাটি ভীষণভাবে পছন্দ করে। আর এই সমস্ত কাঠের গুঁড়োতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিক থাকে। তাই অবশ্যই আপনারা যখন গাছে ব্যবহার করবেন এই ধরনের অ্যাসিডিক মাটি আপনারা ব্যবহার করতে চাইলে এই কাঠের গুঁড়ো কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। তবে এই কাঠের গুঁড়ো কিন্তু এই সাধারণত যে সমস্ত গাছ রয়েছে তারা কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে না, যার ফলে কিন্তু এই সাধারণ যে কোনো গাছের ক্ষেত্রে যদি আপনারা এই কাঠের গুঁড়ো ব্যবহার করেন তাহলে গাছে কিন্তু অবশ্যই মাটিতে অ্যাসিডিকের পরিমাণ বেড়ে গেলে কিন্তু গাছের অবশ্যই ক্ষতি হবে।
বন্ধুরা, কাঠের গুঁড়ো কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের প্যাকেটিং, চিকিৎসা শাস্ত্র বা বিভিন্ন মেডিসিনের প্যাকেটিংয়ে এই সমস্ত কাঠের গুঁড়ো ব্যবহার করা হচ্ছে, বা বিভিন্ন রকম হাসপাতালে নোংরা আবর্জনা যেখানে ফেলা হয় সেই সমস্ত জায়গায় কাঠের গুঁড়ো রেখে তার মধ্যে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা ফেলা হচ্ছে, যার ফলে কাঠের গুঁড়ো সেখানকার নোংরা আবর্জনার যে জলটি রয়েছে সেটাকে তারা শুষে নেয়। তো অবশ্যই কাঠের গুঁড়োটা ব্যবহার করার সময় কাঠের মিল থেকেই ক্রয় করে আনবেন, এবং যে সমস্ত বিভিন্ন ধরনের মেডিসিন জায়গা থেকে আপনারা এই ধরনের কাঠের গুঁড়ো পেতে পারেন সেই সমস্ত কাঠের গুঁড়ো কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন না, কারণ এগুলি থেকে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। তো অবশ্যই এই সমস্ত কাঠের গুঁড়ো ব্যবহার থেকে দূরে থাকুন। তো অবশ্যই আপনারা এই সতর্কতাটি কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু মেনে চলতে হবে, তা নইলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। বন্ধুরা, তারপরে যে বিষয়টি রয়েছে, অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, সেটা হচ্ছে কাঠের গুঁড়ো মাটিতে ব্যবহার করলে উই পোকার উপদ্রব হয়। উই পোকা কখনোই কাঠের গুঁড়ো মাটিতে থাকলে সেখানে অ্যাট্রাক্টেড করবে না, কারণ কাঠ যদি থাকে, শক্ত জায়গা যদি থাকে, তাহলে সেখানটায় অ্যাট্রাক্টেড করে। আর তাছাড়া এই সমস্ত কাঠের গুঁড়ো যদি আপনারা মাটিতে মিশিয়ে দেন তাহলে সেখানে উই পোকার উপদ্রব ঘটে না। তবে হ্যাঁ, এইগুলি যখন পচন ধরে তখন কিন্তু এর ভেতরে ছোট ছোট পোকার উপদ্রব ঘটে, যেই পোকাগুলি সাধারণত এই কাঠের গুঁড়োগুলিকে পচাতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাছের রুটও ড্যামেজ করতে পারে। তাই অবশ্যই এই সমস্ত সতর্কতা দিকগুলি আপনাদেরকে মেনে তারপরে কিন্তু কাঠের গুঁড়ো ব্যবহার করবেন। আর অবশ্যই আমি কাঠের গুঁড়ো ব্যবহারের ক্ষেত্রে আপনাদেরকে বলবো, যারা পুরনো সাধারণত বাগানি দীর্ঘদিন ধরে বাগান করে এসছে তারাই কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বেশ ওয়াকিবহাল, এবং তারা এই সমস্ত ব্যাপারে বেশ ভালো নলেজ, তারা কিন্তু এটা ব্যবহার করতে হবে। নতুন বাগানিদের ক্ষেত্রে আমি কখনোই কিন্তু সাজেস্ট করব না যে আপনারা কাঠের গুঁড়ো ব্যবহার করুন, কারণ কাঠের গুঁড়ো নতুন বাগানিরা ব্যবহার করতে গেলে তারা উপকারের থেকে অপকারটাই বেশি করবে। বন্ধুরা, কাঠের গুঁড়ো যদি আপনারা মাটিতে প্রচুর পরিমাণে ব্যবহার করে ফেলেন এবং কন্টিনিউ যদি এটা মাটিতে ব্যবহার করতে থাকেন এবং একই গাছে বারবার করে ব্যবহার করতে থাকেন, যে একটা পার্মানেন্ট গাছ রয়েছে সেখানে প্রতি বছর আপনার কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কাঠের গুঁড়ো আপনার টবের মাটিতে অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু আপনার নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের ভারসাম্যটা কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই অবশ্যই আপনারা ব্যবহারের ক্ষেত্রে এই সমস্ত সতর্কতাগুলি কিন্তু মেনে চলুন। সমস্ত গাছই যে কাঠের গুঁড়োতে ভালো হবে এমনটা বিষয় নাই, সমস্ত গাছই যে কাঠের গুঁড়োতে খারাপ হবে এমনটাও বিষয় নাই। কাঠের গুঁড়োতে গাছ হবে, তার মধ্যে কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি বললাম অ্যাসিডিক গাছ, সে সমস্ত গাছ হতে পারে, বিভিন্ন ধরনের সবজির গাছ হতে পারে, বিভিন্ন ধরনের ফুলের গাছ হতে পারে। তবে হ্যাঁ, এই ধরনের মিডিয়ায় গাছ করতে গেলে অবশ্যই অন্যান্য যে সমস্ত মিডিয়ায় গাছ যতটা ভালো হবে বা মাটিতে যতটা ভালো হবে গাছ ততটা ভালো কিন্তু এখানে হবে না। একদম পরিষ্কার কথা বলছি, এতটা ভালো কিন্তু হবে না, একদম ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছি, এতটা ভালো কিন্তু এখানে হবে না। এখানে আপনাকে গাছ এই কারণে ব্যবহার করতে হবে যেখানে মাটির অভাব রয়েছে, অথচ আপনার কিন্তু কিছু গাছ লাগানোর প্রয়োজন রয়েছে, তখন আপনারা এই সমস্ত কাঠের গুঁড়ো মিডিয়া হিসাবে ব্যবহার করতে পারেন বিকল্প হিসেবে। তাছাড়া যাদের এখানে অ্যাভেলেবেল মাটি রয়েছে, যাদের সেখানে সমস্ত কিছু রয়েছে, তারা কোন রকমে এই সমস্ত কাঠের গুঁড়োকে একদম ক্রয় করে এটা গাছ করবেন, এই সমস্ত কিছু করবেন না। এতে যে আহামরি গাছ হবে, আপনি কম্পিটিশন লেভেলে নিয়ে যেতে পারবেন, বিশাল কিছু হবে এমন কোনো কিছুই নয়। জাস্ট এই সমস্ত জিনিসগুলোকে নতুন পাওয়া গেছে, বেশ ট্রেন্ডে চলছে, তার জন্য এই সমস্ত বিষয়ের উপর কিন্তু অনেক ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে, অনেকের গাছ নষ্ট হচ্ছে। তাই আপনারা কখনোই এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকুন। কাঠের গুঁড়োতে যদি গাছের কোনো মিডিয়া থাকে, সবচেয়ে বেস্ট মিডিয়া সেটা মাটি, তার উপরে কোনো মিডিয়া হয় না, ঠিক আছে। এবং আপনারা যদি গাছ করতে চান তাহলে সবার প্রথমে আপনারা চেষ্টা করবেন মাটি ব্যবহার করার। তারপরে যদি আপনার কোনো রকম মাটি জোগাড় করতে না পারেন তাহলে আপনি বিকল্প হিসেবে এই সমস্ত কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই রেজাল্ট কিন্তু মাটির থেকে খারাপ হবে। আবারও বলছি, রেজাল্ট মাটির থেকে খারাপ হবে। তাই আপনারা এই সমস্ত ব্যবহারে কিন্তু সতর্কতাগুলো জেনে তারপরে কিন্তু আপনারা এগুলি ব্যবহার করুন, তবেই কিন্তু আপনার গাছ ভালো হবে। তো আর কিছু বলার নেই, আপনাদেরকে যা ইনফরমেশানগুলি দেওয়ার ছিল, যে সমস্ত বিষয়গুলি হচ্ছে, তা অবশ্যই আপনারা এগুলি জেনে তারপরে আপনারা ব্যবহার করুন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।